এখানে আজকে যারা আগত অতিথি এবং যারা কষ্ট করে এখানে আসলেন, আমি প্রত্যেকের নাম নিচ্ছি না। এখানে সবাই খুবই সম্মানিত মানুষ এবং প্রত্যেকেই সমাজে এক ধরনের স্বাক্ষর এবং সিগনেচার রেখেছেন। প্রত্যেকেই সমাজে অত্যন্ত প্রতিষ্ঠিত এবং আমার সামনে যারা বসে আছেন সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। 5ই ফেব্রুয়ারি যখন 32 নাম্বার ভাঙছে ক্রমাগতভাবে, বুকের ভেতরে এমন ধরনের রক্তক্ষরণ হচ্ছিল, আমার মনে হয় না যে এইখানে কোনো একজন মানুষকেও যদি আমি বলি সেই মুহূর্ত, সেই সময়ের বর্ণনাটা একটু দিতে পারবেন। আমি নিশ্চিত এখানে প্রত্যেকটা মানুষ সেদিন কেঁদেছিল। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ হয়তো বা ক্ষোভে উন্মত্ত হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে তিনি কেঁদেছেন। ইংল্যান্ড সময় রাত খুব সম্ভবত 12টা হবে, ভারতে সেই সময় খুব সকাল। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী নামাজ শেষ করে ওই সময়টাতে জেগে থাকেন। আমি নিজেকে সামলাতে পারছিলাম না, আমি ফোন করেছি। আমি কি যে বলেছি ওই দিন আমি আসলে জানি না। আমার ধারণা আমার কান্নার কারণে উনি ঠিক মতো কথা শুনতেও পান নাই। উনি আমাকে থামালেন, উনি আমাকে থামালেন, থামিয়ে আমাকে বলল একটু ঠান্ডা হও। আমি আপাকে বললাম, আমি জানি না, আমি ঔদ্ধত্য দেখিয়েছি আসলে। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি একটা পাহাড়ের কাছে গিয়ে তেলাপোকার মতো, আমি তো আসলে তেলাপোকাই তার কাছে, কিন্তু আমি এমন কথা বলেছি তাকে। আমি বলেছি, আপা এই আমেরিকার সাথে কি সবকিছু ঠিক করে ফেলা যায় না? এদেরকে আমার তখন মনে হচ্ছিল যে কোনো মূল্যে, যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়া দরকার, প্রতিশোধ নিতে হবে। আমার অনুভূতিটা এমন ছিল। আপনারা জানেন যে এই মহীরুহ, এই পাহাড় সেদিন কি উত্তর দিয়েছিলেন? তিনি উত্তর দিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে না, বঙ্গবন্ধু কন্যা কোনো অন্যায় কম্প্রোমাইজ করে না কারোর সাথে, ক্ষমতায় কখনো যাওয়ার দরকার নেই, কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যা, আমি অন্যায়ভাবে এই দেশ, এই জাতিকে আমি বিক্রি করব না। আপনাদের যদি মনে হয় যে আমি বলার জন্য শুধু বলেছি, তাহলে সেটা ভাবতে পারেন, কিন্তু এই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা। আরেকটা ঘটনা আমার বলা উচিত। আপনারা নিশ্চয়ই বডি সোহেলকে চেনেন, তার নামটা আমি আসলে নিতে চাই না। তার নাম বডি সোহেলই, তার আসলে মগজ নাই, শুধু বডিটাই আছে। তো বডি সোহেলের ব্যাপারে আমি বলেছি যে আপা, একে একটা কঠিন, আমরা এর ব্যাপারে কঠিন অনলাইনে প্রচার করতে চাই এবং বলতে চাই। আমি 3বার বলেছি, উনি 3বার বলেছেন নো। 4th টাইম উনি বলেছেন তাজউদ্দিন কাকুর ফ্যামিলি, এইভাবে বলেছেন, তাজউদ্দিন কাকুর ফ্যামিলিকে নিয়ে একটি বাজে কথা বলবে না। আমি 5মবারের মতো যখন বলেছি, তখন তিনি আমাকে একটু ধমক দিলেন। তিনি বললেন, তোমাকে যেই সব কাজ আমি দিয়েছি তুমি সেগুলো করো। তাজউদ্দিন কাকুর ছেলে যদি আমাকে নোংরা কথা বলে আনন্দ পায়, ওকে আনন্দ পেতে দাও। ওকে আমি রান্না করে খাইয়েছি। তখন আপা বলা শুরু করলেন বডি সোহেলের প্রিয় খাবার কি, ও কি খেতে পছন্দ করে, ওকে কেমন করে স্নেহ করতেন। আপা জানতেও পারেনি যে ওই দিন এক মমতাময়ী মার এক চিত্র দেখে আমি নীরবে ফোনের এই প্রান্ত থেকে অশ্রু ঝরিয়েছি। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। মওদুদ আহমেদ খুবই অবৈধভাবে একটা বাড়ি দখল করেছে। এটা নিয়ে মামলা চলছিল। 2018 সালের ইলেকশনের আগে, খুব সম্ভবত 10 কিংবা 11ই নভেম্বর, সমস্ত পলিটিশিয়ানদের সাথে গণভবনে একটি মত বিনিময় বা সবাইকে তিনি দাওয়াত করেছিলেন। সেইখানে মওদুদ আহমেদ এসেছিল। মওদুদ আহমেদ এক নেত্রীকে একটু আলাদা পেয়ে জিজ্ঞেস করলো, নেত্রী একটু স্পেস চাই, একটু স্পেস চাই। ঠিক এইভাবে সমকালে রিপোর্ট হয়েছিল, এখনো আছে সেই লেখাটি। নেত্রী জিজ্ঞেস করলেন কিসের স্পেস? ওই বাড়িটার কথা তুললো। নেত্রী বললেন যে আমি তো এই বাড়িটার ব্যাপারে কিছু করতে পারবো না, এটা তো আদালতের ব্যাপার। একটা পর্যায়ে বলল, তুমি এটা হুসনার অধিকার,
হোসনা হচ্ছে মওদুদ আহমেদের ওয়াইফ, জসিমউদ্দিনের মেয়ে। বলো যে এই বাড়ি যদি তুমি জসিমউদ্দিনের মেয়েকে লিখে দাও তাহলে অন্য কথা। খেয়াল করে দেখেন, এই বদমাসটার বদমাশই তিনি জানতেন, এবং তিনি জানতেন তার ওয়াইফকেও সে বঞ্চিত করবে, সেই কারণে তিনি নারী অধিকারের কথা চিন্তা করেছেন। এই হচ্ছে নেত্রী। ওই একই দিন সমর রেজাউল করিম, তৎকালীন মন্ত্রী, তিনি এসে বললেন নেত্রীকে, নেত্রী মান্না সাহেব নাকি খালেদা জিয়ার জন্য জীবন দিতে পারবে। তো তখন নেত্রী মান্নাকে বললো, তাই নাকি মান্না, তুমি জীবন দিতে পারবে? তো মান্না খুবই বিব্রত হয়ে গেল, বলে তোমাকে আমি কোথা থেকে উঠিয়ে কোথায় নিয়ে এসেছি, তুমি এখন খালেদা জিয়ার জন্য জীবন দিবে? তো মান্না যেরকম বাঘের মতো হুঙ্কার দেয়, নেত্রীর সামনে তো তেলাপোকা হয়ে গেছে। তো নেত্রীকে গিয়ে বললো যে নেত্রী, পলিটিক্সের জন্য একটু বলতে হয়। তখন নেত্রী হেসে দিয়ে বললেন, ও পলিটিক্সের জন্য বলেছো, তাহলে আরো বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা কবে কোথায় দেখেছেন যে একটা পরিবারকে যারা খুন করেছে, যারা রক্ত গঙ্গা বয়ে দিয়েছে, সেই পরিবারের একজনের সন্তানের মৃত্যুর পর তাকে দেখতে যাওয়া যেতে পারে? কোকোকে দেখতে গিয়েছিলেন তিনি মৃত্যুর পর, তাকে অসম্মান করা হয়েছে। আপনারা জানেন যে এই যে এখন জাতীয় সরকার এগুলো বলা হচ্ছে, এই মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় খালেদা জিয়াকে বলেছিলেন যে আসেন আমরা সবাই মিলে একটু আলাপ করি, এবং একটা জাতীয় সরকার হতে পারে, সবাই মিলে একটা সরকার তত্ত্বাবধায়কের কাছে বা অন্য অনির্বাচিত কারো কাছে ক্ষমতা হস্তান্তর, এই পদ্ধতিটাই তিনি আসলে পছন্দ করছিলেন না। খালেদা জিয়া তার কথা শুনেন নাই। আপনারা নিশ্চয়ই সেই কনভারসেশনটা শুনেছেন, আপনারা সেটা জানেন। আমাদের হিসাব মতে খালেদা জিয়াকে তখন অনুরোধ করা হয়েছিল যে আপনি এই হরতাল এগুলো বন্ধ করেন। খালেদা জিয়া বন্ধ করেননি। খালেদা জিয়া তার সন্তান গ্রেনেড মেরেছে, এই দুটো সন্তান বেঁচে ছিল, তাদেরকেও হত্যা করবার জন্য সমস্ত চেষ্টা করেছে। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে পুরো ছারখার করেছে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি অত্যন্ত দয়া পরবশ ছিলেন। কিভাবে? খালেদা জিয়ার শাস্তি হয়েছিল, তিনি চাইলেই ওই যে 461 বা 401 নাম্বার পেনাল কোডের খুব সম্ভবত ওই অনুচ্ছেদ ব্যবহার করে খালেদা জিয়াকে তিনি বাড়িতে থাকতে দিয়েছিলেন। কে করতো এমন? এত অন্যায়ের পর, এত কিছুর পর তিনি কেবল ক্ষমা ক্ষমা ক্ষমা। এই মানুষটা চাইলে কি এক মাসের মধ্যে বঙ্গবন্ধুর বিচার হতে পারতো না? আমি যদি থাকতাম মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায়, 1 মাস না, জিয়াউর রহমানের মতো 7 দিনের ট্রায়াল করতে পারতাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালের 11ই নভেম্বর এই যে চার্জ গঠন করে গ্রেফতার, এরপরে 2010 সালের 28শে জানুয়ারি ফাঁসি হওয়া পর্যন্ত একটু হিসাব করে দেখেন তো কতদিন গেল? 2010 মানে 10 বছর, 1996 থেকে 2000 মানে হচ্ছে 4 বছর। 14 বছর বাবাকে মেরে ফেলেছে, 14 বছর লাগিয়ে বিচার হয়েছে। কে করতো এমন? আমার কাছে মনে হয় আমরা সাধারণ মানুষরা এভাবেই ভাবি যে 1 মাসের মধ্যে ট্রায়াল করব, এই করব, সেই করব। কিন্তু কিছুক্ষণ আগে প্রথম বক্তা এখানে বলেছিলেন, একটা শব্দ উচ্চারণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, সেটা হচ্ছে রাষ্ট্রনায়ক, যেটিকে ইংরেজিতে বলা হয় স্টেটসম্যান। মাননীয় প্রধানমন্ত্রী স্টেটসম্যান হয়েছে। পৃথিবীতে কে কবে আছে যে দুটো মানুষ বেঁচে ছিল, মাত্র 2জন কন্যা বেঁচে ছিল একটা পরিবারের? আপনারা কি একবার ভেবেছেন যে আপনারা কখনো এমন সংগ্রাম করতেন শুধু বাবার স্বপ্ন পূরণের জন্য? একদম লেটেস্ট একটা কথা বলি,
এটা 9 সেপ্টেম্বরের ঘটনা। একটা প্রোগ্রামে তিনি কথা বলছিলেন। সেই প্রোগ্রামে তিনি যখন কথাগুলো বলছিলেন, আমাদের মাসুম ভাইও ছিলেন সেখানে। তিনি বলছিলেন যে আব্বাকে গিয়ে তো বলতে পারবো যে আমি এই দেশের জন্য সবকিছু করেছি। একটু চিন্তা করে দেখেন তো, তার মননে মগজে শুধু একটাই ঘুরছে, বাবাকে কি জবাব দেবেন। ভাবেন তো, যেই বাবা স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, শুধু তাকে জবাব দেবেন যে আমি এই সোনার বাংলা করতে চেয়েছি বা করেছি। এই যে একটা মানুষের দীর্ঘ যাত্রা, অপবাদ, লাঞ্ছনা, কষ্ট, যাতনা, কত কিছু। আমি আর আপনি, আমরাও তো মানুষ। আমরা কি আসলে এই 40-50 বছর ধরে এত যন্ত্রণা সয়ে রাজনীতি করতে পারতাম? তার পরিবারের উপরে নোংরামি সব তো দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু এই মানুষটা সর্বাংশহা। আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু একটা কথা সবসময় বলি, এত সুন্দর করে মাসুম ভাই বলেছেন, আমি এই শব্দটা আরেকটু অন্যভাবে বলি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য উচ্ছ্বাস, এটা বলেছেন। আমি বলি কি জানেন, যে আমরা আসলে জানিও না যে মাননীয় প্রধানমন্ত্রী 5ই অগাস্ট সার্ভাইভ করেছিলেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শিবিরের পোনাটা, কি নাম যেন, মাসুদ, ও বলেছে যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা, বলেনি? আপনারা এইটা ভেবে কখনো নিজেদের ভেতরে শান্তি পান যে মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত বেঁচে আছে? মাঝে মধ্যে আপনাদের হতাশা মুখ দেখি, আমাকে কত মানুষ জানতে চায় কি হবে। আপনারা কি এইটা চিন্তা করে আনন্দিত হন না যে আমাদের নেত্রী এখনো বেঁচে আছে? এর থেকে বড় আনন্দের, এর থেকে বড় স্বস্তির আর কি হতে পারে? নেত্রী বেঁচে আছে, এই দেশ আবার স্বাধীন হবে। এই দেশ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলাম। আমরা এই দেশকে আবার স্বাধীনতা এনে দেব। এখন কেন মানুষ বলছে, ভাই আপনারা কি করলেন ভাই? আর তো পারি না। চেন্নাইতে ছিলাম, কলকাতাতে গিয়েছি আমার মার চিকিৎসার জন্য, অনেকেই জানেন। সেখানে যারা চিকিৎসা নিতে এসেছে, চায়ের দোকানে আমাকে এসে, আমি শব্দটা এভাবে বলা উচিত না কিন্তু আমি বলবো, চোরের মতো এসে বলছে, দাদা আপনারা কি কিছু করতে পারবেন না? তাহলে তুই লাল হয়েছিলি কেন তখন? তোর প্রোফাইল পিকচার লাল করছিলি কেন? এখন যে আমাকে এই প্রশ্নটা করস, বাট তারপরেও আমি তো বড় আসলে। এই দেশে 77 বছরের পুরনো রাজনীতি আমাদের, ফলে আমরা হয়তো অনেকের প্রতি রাগও করতে পারি না, কারণ we are captain of this country, we are soul of this country. এই দেশকে আমরা আবার স্বাধীন করব, কারণ আমাদের সবচাইতে বড় শক্তির জায়গা এখনো মাননীয় প্রধানমন্ত্রী। কত রকমের চেষ্টা হয়েছে গত 1 বছরে, কত এজেন্সি কতভাবে ট্রাই করেছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটু সরিয়ে দিয়ে আরেকটা আওয়ামী লীগ বানাবে। হচ্ছে সেই ষড়যন্ত্র, নেতৃবৃন্দরা সেগুলো জানেন সবকিছু। কিন্তু তৃণমূল, এই যে আমার সামনে মানুষগুলো বসে আছে, ছাত্রলীগ, স্পেশালি ছাত্রলীগের কথা বলতে হয়, সবচাইতে বড় যাতনা, সবচাইতে প্রোপাগান্ডার শিকার হয়েছে ছাত্রলীগ। একটা ছাত্রলীগের নেতাকর্মী যখনই দেখি কিরকম পাওয়ার তাদের, এই যে ছবি তুলছে, আসছে, দাদা আমরা আছি, জান দিতে প্রস্তুত। ঠিক একইভাবে এই তৃণমূল বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ, আর সেই প্রাণের সমস্ত কিছু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে তিনি ৭৯তম বছরে পা রাখলেন। আমরা অনেক সৌভাগ্যবান, মাননীয় নেত্রীকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাবার এই সংগ্রাম অটুট থাকবে। যেদিন তিনি দেশে ফিরবেন, আমি বলি
জব ডান। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।